নবম শ্রেণীর বাংলা ব্যাকরণে কোনটা শব্দ আর কোনটা পদ এই নিয়ে তোমাদের মধ্যে অনেক বিভ্রান্তি। আজকে এই ভিডিওতে তোমাদের জন্য শব্দ ও পদ অধ্যায় থেকে 30টি এমসিকিউ এবং 30টি এসএকিউ বাছাই করা তোমাদের জন্য নিয়ে এসেছি। ছোট ছোট প্রশ্ন, উত্তরগুলো একদম প্রশ্নানুগ, তাই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, আর পরীক্ষায় ভুলও করবে না। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে এমসিকিউ। প্রথম প্রশ্ন, অর্থবোধক ধ্বনি সমষ্টিকে কি বলে? অপশনে কি আছে? বর্ণ, ধ্বনি, শব্দ, পদ। উত্তর হবে গ, শব্দ। তৃতীয় প্রশ্ন, বাক্যে ব্যবহৃত শব্দকে কি বলে? অপশনে পদ, ধ্বনি, বর্ণ, প্রত্যয়। উত্তর হবে ক, পদ। বই কি? এটা পদ নাকি শব্দ নাকি বিভক্তি নাকি প্রত্যয়? উত্তর হবে খ, শব্দ। বইটি কি? অপশন ধ্বনি, শব্দ, পদ, বর্ণ। উত্তর হবে গ, পদ। পরের প্রশ্ন, পদের সংখ্যা কত? কয় ধরনের পদ আছে এটা জিজ্ঞাসা করা হয়েছে। 3টি নাকি 4টি, 5টি নাকি 6টি? উত্তর হবে গ, 5। পরের প্রশ্ন, নিচের কোনটি নাম পদ? আমি, কিন্তু, রাহুল, সুন্দর। উত্তর হবে গ, কারণ রাহুল একজনের নাম বোঝাচ্ছে। পরের প্রশ্ন, নাম পদের পরিবর্তে ব্যবহৃত হয় অব্যয়, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া। উত্তর হবে খ, সর্বনাম। সে, এটা কোন পদ? বিশেষ্য, ক্রিয়া, সর্বনাম নাকি অব্যয়? উত্তর হবে সর্বনাম। ভালো ছেলে, ভালো এটা কোন পদ? বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, অব্যয়, কোনটা? উত্তর হবে ক, বিশেষণ। লিখছে, এটা কোন পদ? বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। এর মধ্যে সঠিক উত্তর গ, ক্রিয়া। এবং কোন পদ? এবং হলো কি হবে উত্তর? অব্যয়, বিশেষণ, ক্রিয়া, বিশেষ্য। উত্তর হবে ক, অব্যয়। জল কোন ধরনের বিশেষ্য? ভাববাচক, বস্তুবাচক, সংজ্ঞাবাচক নাকি সমষ্টিবাচক? জল হচ্ছে বস্তুবাচক। সঠিক উত্তর খ। সততা কোন ধরনের বিশেষ্য? ভাববাচক, বস্তুবাচক, জাতিবাচক নাকি সংজ্ঞাবাচক? উত্তর হবে ক, ভাববাচক। রবীন্দ্রনাথ কোন ধরনের বিশেষ্য? জাতিবাচক, ভাববাচক, সংজ্ঞাবাচক নাকি বস্তুবাচক? উত্তর হবে সংজ্ঞাবাচক, গ। দল কোন প্রকার বিশেষ্য? সমষ্টিবাচক, ভাববাচক, বস্তুবাচক নাকি সংজ্ঞাবাচক? উত্তর হচ্ছে ক। উত্তম পুরুষের সর্বনাম কোনটি? তুমি, আমি, সে, তারা। উত্তর হচ্ছে খ, আমি। মধ্যম পুরুষ কোনটি? আমি, সে, তুমি, তিনি। উত্তর হচ্ছে গ, তুমি। প্রথম পুরুষ কোনটি? অপশন সে, আমি, আমরা, তুমি। সঠিক উত্তর ক, সে। পরের প্রশ্ন,
বিশেষণ কি প্রকাশ করে? অপশন কাজ, নাম, গুণ, দোষ। ঘ সংযোগ। উত্তর হচ্ছে গ, দোষ বা গুণ প্রকাশ করে। তাই অপশন গ হচ্ছে সঠিক উত্তর। ক্রিয়াপদ বলতে কি বোঝায়? অপশন নাম, কাজ, সংখ্যা, গুণ। উত্তর খ। পরের প্রশ্ন, অব্যয়ের রূপ কি হয়? অপশনে দেখি আমরা, পরিবর্তিত হয়, পরিবর্তিত হয় না, আংশিক পরিবর্তিত হয়, সবগুলি। সঠিক উত্তর হচ্ছে খ, পরিবর্তিত হয় না। ধাতু থেকে কি গঠিত হয়? অপশন অব্যয়, সর্বনাম, ক্রিয়া, বিশেষণ। উত্তর হচ্ছে গ, ক্রিয়া। 5টি বই, এখানে 5টি, এটা কোন পদ? অপশন বিশেষ্য, ক্রিয়া, বিশেষণ, অব্যয়। উত্তর হচ্ছে গ, এই বই। এখানে এই, এটা কোন ধরনের পদ? অপশন নির্দেশক সর্বনাম, অব্যয়, ক্রিয়া, বিশেষ্য। উত্তর হচ্ছে ক। কোনটি পদ নয়? অপশন বইটি, মানুষের, ফুলকে, বই। সঠিক উত্তর ঘ, বই। কোনটি অব্যয়? কিন্তু, মানুষ, সুন্দর, তারা। সঠিক উত্তর ক, কিন্তু। কোনটি সর্বনাম? অপশন বিদ্যালয়, তুমি, ভালো, যায়। সঠিক উত্তর খ। কোনটি ক্রিয়াপদ? অপশন দৌড়ায়, দ্রুত, এবং, সে। সঠিক উত্তর ক, দৌড়ায়। কোনটি ভাববাচক বিশেষ্য? অপশন সৌন্দর্য, সোনা, নদী, কলকাতা। সঠিক উত্তর ক, সৌন্দর্য। শব্দের স্থান কোথায়? অপশন বাক্যে, অভিধানে, অনুচ্ছেদে, রচনায়। সঠিক উত্তর খ, অভিধানে। এবারে 2 নম্বরের এসএকিউ, 30টি এসএকিউ এখানে আছে বাছাই করা। প্রথম প্রশ্ন, শব্দ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর অর্থবোধক ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। উদাহরণ বই, মানুষ। পদ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে। উদাহরণ বইটি, মানুষের। শব্দ ও পদের দুটি পার্থক্য লেখো। প্রথমে লিখবে শব্দ ও পদের দুটি প্রধান পার্থক্য নিচে দেওয়া হলো। মূল এখানে যে পার্থক্য সেটা হচ্ছে অর্থগত ও ব্যবহারগত পার্থক্য, আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে অবস্থানগত পার্থক্য। 4 নম্বর, শব্দ কিভাবে পদে পরিণত হয়? উত্তর শব্দ বিভক্তিযুক্ত হয়ে পদে পরিণত হয়। পদে 5টি শ্রেণীর নাম লেখো। উত্তর বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ এবং অব্যয় পদ ও ক্রিয়াপদ। নাম পদ কাকে বলে? উদাহরণ দাও। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত যেসব পদ কোনো নাম বোঝায় সেই সব পদকে নামপদ বলে। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। এই যে বাক্য, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আর কলকাতা, এই পদ দুটো হচ্ছে নামপদ, আর জন্মগ্রহণ করেছিলেন এটা হলো ক্রিয়াপদ। সর্বনাম পদ কাকে বলে? উদাহরণ দাও।
বাক্যে বিশেষ্য পদে পরিবর্তে যে নাম ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলে। রবিন একজন ভালো ছাত্র, সে প্রতিদিন স্কুলে যায়। এই যে পরে সে ব্যবহার হলো, সে একটা সর্বনাম পদ। বিশেষণ পদ কাকে বলে? যে পদ অন্য কোনো পদের, বিশেষত বিশেষ্য সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে। নীল আকাশে সাদা মেঘ উঠছে, যদি এরকম বাক্যটা বলি, তাহলে নীল এবং সাদা এটা হচ্ছে বিশেষণ পদ। ক্রিয়াপদ কাকে বলে? যে পদের দ্বারা কিছু কাজ করা, হওয়া, খাওয়া, থাকা, যাওয়া ইত্যাদি কোনো কাজ সম্পাদন করা বোঝায়, তাকে ক্রিয়াপদ বলে। উদাহরণ যদি এভাবে আমরা বলি, ছেলেরা মাঠে ফুটবল খেলছে, এখানে খেলছে হলো ক্রিয়াপদ। যা কিছু করা বোঝাবে সেরকম পদটাই হচ্ছে ক্রিয়াপদ। অব্যয় পদ, অব্যয় পদ কাকে বলে? উদাহরণ দাও। এই পদটা যেগুলো কোনো অবস্থাতেই তার রূপটা পরিবর্তন হয় না, অর্থাৎ লিঙ্গ, বচন, বিভক্তি, পুরুষ ভেদে কোনো বয় বা পরিবর্তন হয় না, তাকে অব্যয় পদ বলে। এবং, হায়, এগুলো হচ্ছে অব্যয় পদ। সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে? দুটি উদাহরণ দাও। যে বিশেষ্য পদের পরিবর্তে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান, নদী, সমুদ্র এগুলো, হ্যাঁ, দেশের নাম বোঝায়, তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বা নামবাচক বিশেষ্য বলে। উদাহরণ, রবীন্দ্রনাথ নির্দিষ্ট ব্যক্তির নাম, হিমালয় নির্দিষ্ট পর্বতের নাম। জাতিবাচক বিশেষ্য কাকে বলে? দুটি উদাহরণ দাও। যে বিশেষ্য পদের দ্বারা কোনো নির্দিষ্ট একক ব্যক্তি, বস্তু এগুলিকে না বুঝিয়ে সমজাতীয় এক বা সকল প্রাণী বা বস্তু যে সাধারণ শ্রেণী বা জাতিকে বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে। উদাহরণ যদি দিই, মানুষ কোন নির্দিষ্ট একজনকে না বুঝিয়ে সমগ্র মানব জাতিকে বোঝাচ্ছে। নদী, গঙ্গা, যমুনা না বলে পৃথিবীর যে কোনো নদীকেই বোঝাচ্ছে। বস্তুবাচক বিশেষ্য কাকে বলে? দুটি উদাহরণ দাও। যে বিশেষ্য পদের দ্বারা কোনো চেতনাহীন, নিষ্প্রাণ, জড় এই ধরনের নামগুলো বোঝায়, যার পরিমাপ করা যায় বা মাপা যায় আর কি, কিন্তু সংখ্যা দিয়ে গণনা করা যায় না, তাকে বলা হয় বস্তুবাচক বিশেষ্য। উদাহরণ, জল। জলটা কি? জল একটি তরল বস্তু। সোনা, সোনা কি? একটি কঠিন ধাতব বস্তু। এবার ভাববাচক বিশেষ্য কাকে বলে? দুটি উদাহরণ দাও। যে বিশেষ্য পদের দ্বারা কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু বা ব্যক্তিকে না বুঝিয়ে কোনো কাজের ভাব বা গুণের অবস্থা এগুলি বোঝায়, তাকে ভাববাচক বিশেষ্য বলে। গমন, দর্শন এগুলো হচ্ছে ভাববাচক বিশেষের উদাহরণ। সমষ্টিবাচক বিশেষ্য দুটি উদাহরণ দাও। উত্তর, যে বিশেষ্য পদের দ্বারা কোনো একক ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে এক জাতীয় কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর সমষ্টি বা দলকে বোঝায়, তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। সভা, অনেক মানুষের সমষ্টি বা দল। ঝাঁক, পাখি বা মাছের দল। উত্তম, মধ্যম ও প্রথম পুরুষের একটি করে উদাহরণ দাও। শুরুতে লিখবে উদাহরণ তিনটি ক্রমানুসারে লেখা হলো। 1-2 করে মার্কিং করতে পারো, অথবা ক খ যেমন আছে সেরকম ভাবে দিতে পারো। উত্তম পুরুষ, ফার্স্ট পার্সন আমি তোমাদের বোঝার জন্য লিখেছি, তোমরা না চাইলে নাও লিখতে পারো।
উত্তম পুরুষ আমি, একটা বাক্য যদি লিখতে বলা হয়, আমি প্রতিদিন স্কুলে যাই। মধ্যম পুরুষ সেকেন্ড পারসন তুমি, তুমি কেমন আছো, তুমি কোথায় যাচ্ছ, এই ধরনের তুমি দিয়ে বাক্য। প্রথম পুরুষ হচ্ছে থার্ড পারসন, সে, সে মন দিয়ে পড়াশোনা করে, এই ধরনের আর কি। এখানে একটা জিনিস তোমরা গুলিয়ে ফেলো, সেটা হচ্ছে উত্তম পুরুষ আর প্রথম পুরুষ। এটা তোমাদের মাথায় আসবেই যে আমি তো প্রথম, আমাকে দিয়েই তো শুরু। সেই জন্য যাতে গুলিয়ে না যায়, ব্যাকরণে সেটা অন্যরকম হয়ে যায়, সেই জন্যই মনে রাখবে আমি উত্তম কুমার। মানে ব্যাকরণে উত্তম পুরুষ হলাম আমি, আমরা, ঠিক আছে? আর প্রথম পুরুষ হচ্ছে সে তাহার। তাহলে আর ভুলাবে না। পরের প্রশ্ন, আমি, তুমি, সে, এদের পুরুষ নির্ণয় করো। উত্তর, নির্ণয় তিনটি ক্রমানুসারে লেখা হবে। পরপর লিখে যাবে। আমি উত্তম পুরুষ, তুমি মধ্যম পুরুষ, সে প্রথম পুরুষ। পরের প্রশ্ন, বিশেষণের দুটি কাজ লেখো। বিশেষণ পদের প্রধানত দুটো কাজ। এক হচ্ছে বিশেষ্য ও সর্বনাম পদের গুণাগুণ প্রকাশ করা। কিরকম? বিশেষণ পদ বাক্যে ব্যবহৃত বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এইসব ব্যাপারগুলো স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। যেমন নীল আকাশ কিংবা অসুস্থ মানুষ, এইভাবে যে লেখা হয় এই পদের দ্বারা আকাশ ও মানুষ তার অবস্থা প্রকাশ পাচ্ছে। দ্বিতীয় কাজটা হচ্ছে বাক্যের অর্থকে সুনির্দিষ্ট ও সীমিত করা। বিশেষণ পদ কোনো সাধারণ বা বিস্তৃত অর্থকে সংকুচিত কিংবা সুনির্দিষ্ট করে দেয়। যেমন যদি ঘোড়া বলি তাহলে যে কোনো ঘোড়াকেই বোঝায়, কিন্তু যদি বলি কালো ঘোড়া তাহলে অর্থটা নির্দিষ্ট হয়ে যাবে। অব্যয় পদের দুটো বৈশিষ্ট্য লেখো। অব্যয় পদ আগেই আমরা এমসিকিউ করার সময় জেনেছি পরিবর্তন হয় না, তাহলে প্রথম পয়েন্ট সেটাই হবে। অব্যয় পদের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, অব্যয় পদের প্রধান দুটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। প্রথম 1 নম্বর বা ক পয়েন্টে রয়েছে রূপের অপরিবর্তনীয়তা। অব্যয় পদের প্রধান বৈশিষ্ট্য হলো এর কোনো রূপান্তর বা বয় হয় না, বয় জফলা অন্তস্থ। বাক্যের লিঙ্গ, বচন, বিভক্তি, পুরুষ এগুলো যা কিছু পরিবর্তিত হয়ে যাক, অব্যয় পদের রূপ সবসময় এক থাকে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বাক্য বা পদের সংযোগ সাধন ও সৌন্দর্য বৃদ্ধি করে। অব্যয় পদ বাক্যের দুটি পদের মধ্যে, দুটি পৃথক বাক্যের মধ্যে সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়। ধাতু, ধাতু কি? উদাহরণ দাও। ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশ তাকে বলা হয়, ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে বলা হয় ধাতু। অর্থাৎ বিভক্তি, প্রত্যয় এগুলো যখন বাদ দিয়ে দেওয়া হয়, যে মূল অংশটা পড়ে থাকে তাকে ধাতু বলে। একে ক্রিয়ামূলও বলা হয়। উদাহরণ আমরা যদি বলি, ধরো পড়ছে বা পড়ছি, পড়ে, এরকম একটা শব্দকে ধরে নাও, পড়ছে, পড় যোগ ছে, পড়ছে। এখানে দেখবে একটা রাইট চিহ্নের মতো দেওয়া আছে, এটা হচ্ছে ধাতুর চিহ্ন। ব্যাকরণে এই চিহ্নগুলোর মাধ্যমে ওটা যে ধাতু সেটা চিহ্নিত করা হয়। এখানে পড় হচ্ছে ধাতু, করছে কর, এটা হচ্ছে ধাতু। করছি, এই পদটাকে যদি ভাঙি এখানে কি পাবো? কর ধাতু, ছি প্রত্যয়, এইভাবে। পরের প্রশ্ন, ধাতু ও ক্রিয়ার সম্পর্ক লেখ।
ধাতু ও ক্রিয়াপদের সম্পর্কটি নিচে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট, কার্যকারণ সম্পর্ক। ধাতু হলো ক্রিয়াপদের মূল ভিত্তি বা ক্রিয়ামূল। ধাতু ছাড়া কিন্তু ক্রিয়াপদ গঠন করা অসম্ভব। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অংশ ও সমগ্রের সম্পর্ক। ধাতুকে বলা যায় ক্রিয়াপদের অবয়ব বা মূল অংশ। যেমন লিখছে একটা ক্রিয়াপদ, এই পদটাকে বিশ্লেষণ করলে আমরা পাই লিখ ধাতু যোগ ছে প্রত্যয়। রাহুল স্কুলে যায়। বাক্য থেকে নামপদ ও ক্রিয়াপদ চিহ্নিত করো। উত্তর, প্রশ্নে উদ্ধৃত বাক্যে রাহুল নামপদ এবং যায় হচ্ছে ক্রিয়াপদ। ভালো ছেলে পড়ছে, এখান থেকে বিশেষণ ও ক্রিয়াপদ চিহ্নিত করো। উত্তর, প্রশ্নে উদ্ধৃত বাক্যে ভালো হচ্ছে বিশেষণ পদ এবং পড়ছে এটা হচ্ছে ক্রিয়াপদ। সে খুব দ্রুত দৌড়ায়, সর্বনাম পদ চিহ্নিত করো এবং তার শ্রেণী লেখো। এ ধরনের প্রশ্নে ঘাবড়ে যাবে না, উত্তরটা জানলেই বুঝতে পারবে কতটা সোজা। প্রশ্নে উদ্ধৃত বাক্যে সর্বনাম পদটি হলো সে। এর শ্রেণী বিভাগ, কোন শ্রেণীর মধ্যে এটা পড়ে? এটি একটি ব্যক্তিবাচক তথা প্রথম পুরুষবাচক সর্বনাম। শ্রেণী নির্ণয় করো মানে এটা কোন পুরুষের মধ্যে পড়ছে, এটা এভাবে লিখতে হবে। পরের প্রশ্ন, জল, সততা, রবীন্দ্রনাথ এই বিশেষ্যগুলির প্রকার নির্ণয় করো। এটা কি ধরনের বিশেষ্য সেটা লিখতে হবে। প্রশ্ন পড়ে ঘাবড়ে যাবে না, একটু বিশ্লেষণী চিন্তা মাথায় আনবে যে প্রশ্নতে সঠিকভাবে কি জানতে চাওয়া হয়েছে, তাহলে উত্তর করা সহজ হয়ে যাবে। উত্তর হচ্ছে প্রদত্ত বিশেষ্য পদগুলির প্রকার নিচে দেওয়া হলো। জল হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, সততা গুণবাচক বিশেষ্য, রবীন্দ্রনাথ নামবাচক বিশেষ্য। বই ও বইটি এর মধ্যে পার্থক্য লেখো। উত্তর, বই ও বইটির এর প্রধান দুটি পার্থক্য নিচে দেওয়া হলো। প্রথম পার্থক্য হচ্ছে পদ ও শব্দের পার্থক্য। বই হলো একটি শব্দ যা বাক্যে সরাসরি ব্যবহারের উপযোগী নয়। আবার বই শব্দের সাথে টি এই প্রত্যয় যুক্ত হয়ে বইটি পদে পরিণত হয়েছে। দ্বিতীয় হচ্ছে অর্থের নির্দিষ্টতার পার্থক্য। বই শব্দটির দ্বারা যে কোনো বইকে বোঝানো হতে পারে, এটা অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে, কিন্তু বইটি পদের দ্বারা কোন একটা নির্দিষ্ট বা বিশেষ বইকে নির্দেশ করা হচ্ছে। অব্যয় কেন অব্যয় নামে পরিচিত? ব্যাকরণগত শব্দার্থের দিক থেকে অব্যয় শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যাচ্ছে ন বয় অব্যয়। ঠিক আছে, ওই লিঙ্গ বচন ভেদে যার রূপান্তর হয় না তাকেই অব্যয় বলে। একে অব্যয় বলার দুটো প্রধান কারণ, এক হচ্ছে রূপের অপরিবর্তনীয়তা, লিঙ্গ বচন পুরুষ ভেদে পরিবর্তন হয় না। দ্বিতীয় হচ্ছে ধ্রুবক উপস্থিতি এবং কিন্তু ও আর এইসব যে অব্যয়গুলি রয়েছে বাক্যের যে কোনো পরিস্থিতিতে তার মূল রূপটা ধরে রাখ। রাম এবং শ্যাম স্কুলে যায়, সীতা এবং গীতা স্কুলে যায়, দেখো একই থাকলো। আমি যাব সে যাবে না, আমরা যাব কিন্তু তারা যাবে না, পুরুষ বদলে গেল কিন্তু পদ একই রয়ে গেছে। এই কারণে এই পদটিকে বাংলা ব্যাকরণে
অব্যয় নামে অভিহিত করা হয়। বিশেষ্য ও সর্বনাম পদের দুটি পার্থক্য লিখুন। বিশেষ্য ও সর্বনাম পদের প্রধান দুটি পার্থক্য নিচে দেওয়া হলো। এক হচ্ছে মৌলিক পরিচয় ও ব্যবহারের পার্থক্য। যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি এসব নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। অন্যদিকে বাক্যে এই বিশেষ্য পদের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে সর্বনাম। দ্বিতীয় হচ্ছে অর্থের নির্দিষ্টতার পার্থক্য। বিশেষ্য পদের অর্থ সাধারণত নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, যেমন রাম, কলকাতা নির্দিষ্ট নাম বোঝাবে, কিন্তু সর্বনাম পদের এর নিজস্ব অর্থ নেই। এটি যে বিশেষ্য পদের পরিবর্তে বসে তার উপর নির্ভর করেই এর অর্থ তৈরি হয়। মানুষ, মানুষের, মানুষকে শব্দ ও পদের ধারণা বুঝিয়ে দেব এই তিনটি পদের নিরিখে। উত্তর: বাংলা ব্যাকরণ অনুযায়ী মানুষ একটি শব্দ এবং মানুষের ও মানুষকে হলো পদ। তোমরা বলবে আমরা তো পড়েছি মানুষ এভাবেও ব্যবহার হয়েছে। হ্যাঁ, ব্যবহার হয়। কিভাবে? বিভক্তি যেখানে থাকে না সেখানে শূন্য বিভক্তি ধরে নেওয়া হয়, এইভাবে বাক্যে পদ হিসাবে ব্যবহৃত। তাহলে আমরা পেলাম মানুষ হচ্ছে শব্দ, মানুষের ও মানুষকে হচ্ছে পদ। এদের মাধ্যমে শব্দ ও পদের মূল ধারণাটা নিচে আলোচনা করা। অর্থযুক্ত বর্ণ সমষ্টি যখন কোনো নির্দিষ্ট ভাব প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। মানুষ হচ্ছে বিভক্তিহীন শব্দ। দ্বিতীয়টি হচ্ছে মানুষ আর মানুষকে, এই দুটো হচ্ছে পদ। শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তা পদে পরিণত হয়। মানুষের এখানে এর এবং কে বিভক্তি যুক্ত হয়ে এটা পদে পরিণত হয়েছে। বাক্যে পদের গুরুত্ব সংক্ষেপে লিখো। একটি বাক্যের গঠনে পদের গুরুত্ব অপরিসীম। এর গুরুত্ব প্রধান যে দুটি দিক তা আলোচনা করা হলো। প্রথম হচ্ছে বাক্য ব্যবহারের অপরিহার্য যোগ্যতা লাভ। শব্দ বিভক্তিযুক্ত না হলে বাক্যে বসার যোগ্যতা পায় না। সেজন্য বিভক্তি যুক্ত হয়ে শব্দ যখন পদে পরিণত হয় তখনই কেবল তার মধ্যে বাক্য প্রাণ পায়, অর্থপূর্ণ হয়ে ওঠে। আর দ্বিতীয়, পদের পারস্পরিক অন্বয় বা সম্পর্ক স্থাপন। বাক্যস্থিত পদগুলি একে অপরের সাথে যুক্ত হয়ে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। বিভক্তিযুক্ত পদ ছাড়া বাক্যের বিভিন্ন শব্দের মধ্যে এই পারস্পরিক সম্পর্ক বা অন্বয় এটা তৈরি হতে পারে না। আজকের এই প্রশ্নোত্তরগুলি তোমরা ভালোভাবে শিখে রাখলে তোমরা অনেকটাই নিজেদের তৈরি রাখতে পারবে। আর লাইভ ক্লাসে আরো বিস্তৃতভাবে তোমরা এই চ্যাপ্টারটাকে শিখে নিতে পারবে। কয়েকদিনের মধ্যেই সেটা করে দেব। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থেকো। আর এই ক্লাসের ভিডিওগুলো, পাঁচ নিনজাস ভিডিওগুলো তোমাদের যদি উপকারে আসে তাহলে ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাও। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।